জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াক আউটের পর ফের আলোচনায় যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে যেন আর কখনোই স্বৈরাচারের জন্ম না হয় সে লক্ষ্যেই সংবিধান সংশোধনের উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের বিষয়ে ষড়যন্ত্র লক্ষ্য করছে দলটি। বর্তমান পরিস্থিতিতে ঐক্য কতদূর, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর হাসানাত আলী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আজকে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে দেখলাম যে বিএনপি ওয়াকআউট করেছে এবং ফের আবার সংলাপে যুক্ত হয়েছে, এবং দলটি যেমনটি বলছে যে সংবিধান সংশোধনের বিষয়ে তারা সর্বোচ্চ সহযোগিতা করছে, তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে। এখনো কি আসলে ক্ষমতা কেন্দ্রিক মৌলিক সংস্কার গুলোর বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি? ধন্যবাদ আপনাকে। দেখেন, ওয়াকআউট করা আবার ফিরিয়ে যাওয়া, আমি এটাকে খুব চমৎকার একটি গণতান্ত্রিক সৌন্দর্য আজকে উপভোগ করলাম যে বিএনপির মধ্যে একটি বড় দল, তারা একদিকে যেখানে তারা একমত হতে পারছে না, তারা খুব নিয়মতান্ত্রিকভাবে তারা বিরোধিতা করছে, যুক্তি তর্ক তারা দিচ্ছে, আবার কিছুক্ষণ পরেই ফিরে এসে তারা হাসি মুখে মাইক্রোফোনটি হাতে নিয়ে তারা আলোচনায় অংশগ্রহণ করছে। এটি আমরা দেখতে চেয়েছিলাম গত 18টি বছর, যেটি অনুপস্থিত ছিল। দেখেন, সংবিধান সংশোধন করতে হবে না এই উপলব্ধি বিএনপির হবে কেন? এই সংবিধানকে ব্যবহার করে তাদের প্রধান নেত্রীকে জেলখানায় ঢুকানো হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে দেওয়া হয়েছে, তাদের দ্বিতীয় প্রধান নেতা এখনো নির্বাসিত জীবনযাপন করছেন। শুধু এই জুলাই বিপ্লবে 1400 জন, আজকে দেখছিলাম জুলাই সনদের যে 7টি প্রস্তাবনা ঘোষণা করা হয়েছে, অঙ্গীকারনামা যেটা আমরা বলছি, যে সমস্ত রাজনৈতিক দলকে প্রেরণ করা হয়েছে, তার প্রিয়াম্বলে দেখছিলাম যে 1400 জন মানুষ আত্মাহুতি দিয়েছে এই জুলাই বিপ্লবের জন্য, এই পরিবর্তনের জন্য, এবং প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন ঐক্যমত্য কমিশন বলছে তাদের এই খসড়া প্রস্তাবনায়। তো এরকম একটি বাংলাদেশে সংবিধান সংশোধন করে একটি গণতান্ত্রিক সংবিধান আপনি তৈরি করবেন না, এটি কি এই 1400 জন মানুষের আত্মাহুতি আর এই 20,000 মানুষের আত্মত্যাগের সাথে তো প্রতারণা করার সামিল? আর বিএনপি আগাগোড়াই বা অন্যান্য দলগুলো আমরা বলি যে আগাগোড়াই তারা কিন্তু সংস্কারের মধ্য দিয়েই গেছে। এনসিপির কথা যদি আপনি বলেন যে নির্বাচন হতে দেবেন না, সংস্কার না হলে, সংস্কার তো চলমান প্রক্রিয়া, আপনাকে তো বলতে হবে আপনি কি কি সংস্কারগুলো চান, কতদিনে চান, কি করতে চান, সেগুলো না বলে আজ পর্যন্ত এনসিপির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সম্মান রেখেই বলছি, তাহলে আমাদের বিপ্লবী এই 24-এর পরিষ্কার করে বলেন না কেন, একদম পরিষ্কার করে তো বলা উচিত যে আমরা এই সংস্কারগুলো চাই। তাহলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি যে হ্যাঁ, এই সংস্কারগুলো দরকার এবং এই সংস্কার করতে কতদিন সময় লাগে। শুধু সংস্কার না হলে ভোট করতে, নির্বাচন করতে দেব না, তাহলে 18টি বৎসর মানুষ রক্ত দিল কেন? অনেক রাজনৈতিক নেতা হারিয়ে গেল কেন? কেন বছরের পর বছর রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের পরিবার, তাদের সন্তানরা আয়না ঘরে অমানবিক নির্যাতনের শিকার হলো? একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি ভোটাধিকার নিশ্চিত করার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য শিক্ষাঙ্গনগুলোতে যেন ছাত্ররা, প্রকৃত ছাত্ররা নিরাপদে নির্ভয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা সংশ্লিষ্ট যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড, অন্যান্য আদার অ্যাক্টিভিটি যারা আছে, যেন নির্ভয়ে পরিচালনা করতে পারে। হলে যেন আরেকটি কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সিট বাণিজ্য করতে না পারে। এগুলোর জন্যই তো 18 বছর লড়াই করলাম, সেগুলো কি ভুলে যাব? 24-এর যেরকম গুরুত্ব আছে, ঠিক এই 18 বছরের যে ধারাবাহিক যে আন্দোলন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য বা একটি ভোটাধিকারের
নিশ্চিত করার জন্য বা বা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সেটাকেও তো আমার তরুণ বন্ধুদেরকে অ্যাড্রেস করতে হবে, সেটাকেও তো আমলে নিতে হবে যে মানুষ কতদিন অপেক্ষা করবে। আমি মনে করি যে এগুলা বোধহয় ঠিক হয়ে যাবে। জামাত বলছে ফেব্রুয়ারি হলে আপত্তি নাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তো। প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন না, প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন না। প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না আর কি, এরকম একটা বোধহয় কথা উনি বলেছেন যে পতিত শক্তি নির্বাচন ভণ্ডুলে সেটা পতিত শক্তি। আমি তো এই এনসিপি কে পতিত শক্তি মনে করি না, তারা তো অন্যতম শক্তি। আমি বিএনপি, জামাত যাদের উপর এত নির্যাতন হলো তাদেরকে কি আমি এই পতিত শক্তি বলি? তবে হ্যাঁ, আমাদের মধ্যে অনৈক্যকে, এই বিভাজনকে ব্যবহার করে বা এই বিভাজনের সুযোগ নিয়ে পতিত সরকার বিভিন্নভাবে, যেরকম আপনি দেখলেন যে সচিবালয়ে আক্রমণ করা হলো, সচিবালয়ে আক্রমণ করা হলো, ঘটনা ঘটলো মাইলস্টোন উত্তরাতে, আপনি সচিবালয়ে আক্রমণ করবেন কেন? সেখানে এবার খুঁজে পাওয়া গেল পতিত সরকারের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে, যাদের সাথে দূরতম কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা 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 গোটা জাতি দুঃখিত এই মাইলস্টোনের ঘটনায়। আপনি সচিবালয়ে হামলা করবেন, হামলা করবেন আপনি? তো এগুলো তো নিঃসন্দেহে ষড়যন্ত্র। আমার এনসিপির বন্ধুরা গোপালগঞ্জে গেছে, ওটা কি বাংলাদেশের বাইরে? আপনি হামলা করলেন, গাড়ি ভাঙচুর করলেন, পুলিশের গাড়িতে আগুন দিলেন, আর্মির গাড়িতে আগুন দিলেন, বাংলাদেশের বাইরে কিছু কি? তো ষড়যন্ত্র তো আছে। এই ষড়যন্ত্র আছে বলেই তো যখন মিটফোর্টের ঘটনা ঘটলো, ক্যাম্পাসে ক্যাম্পাসে তারেক রহমান সম্পর্কে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া হলো। আমরা তো এই বাংলাদেশ চাইনি, এই বাংলাদেশ চাইনি, এই ভাষা শুনতে চাইনি। এবং 24-এ যারা রক্ত দিয়েছে তারা তো একটি সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, শ্রদ্ধার বাংলাদেশ চেয়েছিল। সেই বাংলাদেশ তৈরি করার জন্য নির্বাচনটা তো একটি অপরিহার্য একটি কি বলবো উপলক্ষ। সেই উপলক্ষে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ড থেকে সকল স্টেক হোল্ডারদেরকে বিরত থাকা উচিত। তবে সংস্কার দরকার, বিচার দরকার, নির্বাচনটাও দরকার। শুধু দুটি দরকার, আরেকটি দরকার নয়। তখনই কিন্তু মনে হয় যে নির্বাচন নিয়ে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে। আপনি সংস্কার করেন, যে সংস্কারগুলো করা দরকার করতেই হবে, নাহলে কি করে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন? তত্ত্বাবধায়ক সরকার ফিরে না আনলে আপনি ভোটাধিকার নিশ্চিত করবেন কি করে? বাংলাদেশের ইতিহাস বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলের 3টে নির্বাচন ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি হয়নি। তো সেটা যদি হয়ে থাকে, তো সকল দল ঐক্যমত্য হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে নিয়ে আসার জন্য। তা আপনি সেটা করেন, ভোটের আয়োজন করেন। জনগণ যদি আপনাদের কথায় রায় দেয়, আপনারা ক্ষমতায় যে এই চলমান সংস্কারকে আরও দীর্ঘায়িত করবেন। কিন্তু আপনি অনন্তকালের জন্য সংস্কারের জন্য বসে থাকবেন, নির্বাচন পিছিয়ে যাবে, এটাকে ষড়যন্ত্র তো বলাই যায়। তবে সেই ষড়যন্ত্র থেকে আমি শুধু এতটুকু বলতে চাই, যত দিন যাবে জটিলতা তত বাড়বে, যত দিন যাবে তখন বিভিন্ন রকমের অনুসর্গ উপসর্গ এই ঐক্যকে ফাটল ধরনের চেষ্টা করবে। আমি বলবো যে আমার ছাত্র বন্ধুদেরকে যারা জীবন দিয়ে লড়াই করলো, তাদের তো নিঃসন্দেহে একটা চাওয়ার জায়গা আছে। সেটা কি? মেধাবীদের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ। আজকে দেখলাম বিএনপির কোন এক নেতা সালাউদ্দিন সাহেবই বলেছেন যে যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত তরুণদেরকে মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। ভালো খবর, নিঃসন্দেহে ভালো খবর। মেধাবীরা আসবে, তরুণরা আসবে এবং তাদের তরুণ চেতনার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে, এটি জাতি প্রত্যাশা করে। মোশাররফ হোসেন ঠাকুর, জুলাই সনদের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে। এনসিপি বলছে মৌলিক সংস্কার না হলে তারা সনদের সমর্থন দেবে না। রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া এখনো কাঙ্ক্ষিত ফলাফল কেন এলো না? এখনো সংস্কার নিয়ে সংশয়ের জায়গাটা আসলে কোথায়? ধন্যবাদ জুই আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, রাষ্ট্র সংস্কার শব্দটির আগে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে রাষ্ট্র, আরেকটা হচ্ছে সংস্কার। রাষ্ট্রটা কি এটা বুঝতে হবে এবং সংস্কারটা কি এটা বুঝতে হবে। দুইটা বুঝলে তিনি রাষ্ট্র সংস্কার বুঝবেন। আজ পর্যন্ত আমার ভাই হাসনাত আলী যেটা বলেছেন যে তারা এখন পর্যন্ত এটা মানি না, ওটা হবে না, ওটা না হলে ওটা হতে দিব না, বাট রাষ্ট্র সংস্কারটা কি তারা কি এখন পর্যন্ত বলতে পেরেছেন? এখন পর্যন্ত বলেছেন? কোথাও ডিফাইন করেছেন? ওয়ার্ল্ড ডিফাইন যে এই বিষয়গুলি হচ্ছে আমাদের রাষ্ট্র সংস্কারের বিষয়বস্তু, এটা বলেন নাই। তো এখানে আপনি দেখুন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে প্রশাসনিক সংস্কারে বিএনপি প্রায় হুবহু বলে দিয়েছে ইয়েস। দুদক সংস্কারের প্রশ্নে বলছে ইয়েস। তারপর বিচার বিভাগীয় সংস্কারের ক্ষেত্রে বলছে ইয়েস।
এখন যে বিষয়গুলো যাদের প্র্যাকটিসে নাই, যে জায়গাগুলিতে প্র্যাকটিস হয়, যেমন কনস্টিটিউশন, এটা কোনো বায়বীয় বিষয় না, এটা কোনো তাত্ত্বিক বিষয় না, এটা পার্লামেন্টে প্র্যাকটিস হয়। যারা জনগণের সাথে সম্পর্কিত এরা তাদের অভিজ্ঞতার আলোকে আমাদের রাষ্ট্রের গঠনতন্ত্র, রাষ্ট্রের কনস্টিটিউশন এটা বলেন। আর প্র্যাকটিস হয় বিচার বিভাগে, যারা প্রফেশনাল লয়ার তারা এইটার ব্যাখ্যা বিশ্লেষণ এটা ওখানে করেন। তাহলে আদালত এবং পার্লামেন্ট এই দুই জায়গায় বেসিক্যালি কনস্টিটিউশনটা এক জায়গায় তৈরি হয়, আরেক জায়গায় রক্ষিত হয়। তো এখন এই সংস্কারের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে লোকগুলি, ওয়ান আলী রিয়াজ, সরফরাজ, বদিউল আলম মজুমদার থেকে আরম্ভ করে অন্যান্য যে লোকজন আছে, এদের পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতাও নাই, এদের হাইকোর্টে যাওয়ার অভিজ্ঞতাও নাই, যেখানে কনস্টিটিউশনাল কোর্ট, ইউ আর দ্য স্টুডেন্ট অফ ল, আপনি তো আইনের ছাত্রী। আমাদের কনস্টিটিউশনাল কোর্ট বেসিক্যালি অ্যাফিলিয়েট ডিভিশন, হাইকোর্ট অ্যান্ড অ্যাফিলিয়েট ডিভিশন। তো হাইকোর্টেও এদের কোনোদিন এই যে ব্যাখ্যা বিশ্লেষণ শোনার সৌভাগ্য হয় নাই এই লোকগুলির, এবং এই লোকগুলি কোনোদিন পার্লামেন্টেও কোনোদিন যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন আলোচনা করেছেন, সংবিধান বিশেষজ্ঞের মধ্যে যারা যেমন জমিরুদ্দিন সরকার পার্লামেন্টে, হি ইজ এ ভেরি গুড ডিবেটার, ওয়ান এস হালদার, সুধাংশু শেখর হালদার, ওয়ান অফ দি ভেরি গুড ডিবেটার। তো এইগুলি শোনার এদের সৌভাগ্য হয় নাই যাদের, এবং যে লোকগুলি বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে নাই, বাংলাদেশে তার ভাগ্য, তার কর্মজীবন, জীবন জীবিকা নিয়ে কোনো আস্থা রাখতে পারে নাই, যেমন আলী রিয়াজেরা, এরা হয়েছে এখানে জাতীয় ঐক্য কমিশনের সদস্য। আমি এই লোকগুলি, যে লোকগুলি বাংলাদেশের উপর তার জীবন জীবিকার আস্থা রাখতে পারে না, ভাগ্য আস্থা রাখতে পারে না, এরা বাংলাদেশের কনস্টিটিউশন সংস্কার করবে, আমি এটা আদৌ মানি না এটা। এবং গতকাল যেমনটি বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্যের নামে অনেক কিছুই চাপিয়ে দিতে চাইছে কমিশন, এবং এই লোকগুলি সব বায়বীয় কোয়েশ্চেন আনছে। এইটা আমি আপনাকে এর আগে মনে হয় আপনার এখানে বলেছি যে টিউনিসিয়া সিনড্রোমে একটা এই না পুরুষ না মহিলা একটা হিজড়া সংবিধান তৈরি করে 2010 সালের পরে, বেনালি হতে দিব না, আর কাউকে বেনালি হতে দিব না বলে, এবং 9 বছরে 8 বার ওখানে যখন কনস্টিটিউশন সরকার পতন হয়, তখন 2019 সালে সাইদ কায়েস এখন যিনি আছেন উনি 21 সালে কনস্টিটিউশন সাসপেন্ড করে দিয়েছেন, এবং ওইখানে আনকনস্টিটিউশনাল একটা স্বৈরাচারী সরকার চলছে এখন কায়েদ সাইদের নেতৃত্বে। তো কায়েদ সাইদের নেতৃত্বে তো বাংলাদেশে এই সিনড্রোমটা আমাদের মারুফ মল্লিক নামে একজন খুব ভালো করে প্রথম আলোতে আলোচনা করেছেন গত 15 তারিখের প্রথম আলোতে। তো এই জন্য আমি আপনাকে বলছি, যারা এটা টিউনিসিয়া সিনড্রোম নিয়ে পড়াশোনা করতে চান জানতে পারেন, এবং টিউনিসিয়া সিনড্রোম টান দিলেই পেয়ে যাবেন গুগলেও। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশে টিউনিসিয়া সিনড্রোম নিয়ে এটা একটি বিষয় দেখা দিয়েছে। আমি আপনাকে আরেকটু ছোট্ট অসঙ্গতিগুলো দেখিয়ে দিই। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বয়ান দিয়েছেন কি, যে নির্বাচন পর্যন্ত পুলিশের নির্বাচনে তাদের ভূমিকা কি হবে এই নিয়ে একটা লাগাতার ট্রেনিং হবে। 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দিবেন। আমি আপনাকে বলি, এখানে একজন গবেষক আছেন ডক্টর হাসনাত আলী, আপনি ট্রেনিং এর আগে ট্রেনিং এর বিষয়বস্তু কি এটা তো আগে ঠিক করবেন, মডিউল কি, কন্টেন্ট কি এটা ঠিক করবেন, ট্রেনার কে হবে, কারা ট্রেনিং দিবেন, কি বিষয়ের উপর ট্রেনিং দিবেন, তার কি এক্সপার্টিস আছে, ট্রেনিং এর উদ্দেশ্য লক্ষ্য কি, এটা কি 2011-18 সালের মতো রাত্রে ভোট কেটে ফেলার জন্য ট্রেনিং দিবেন কিনা, এইটা নির্বাচন কমিশনের উপর আপনি ছাড়বেন। আপনি নির্বাচন কমিশনকে বলবেন যে আপনি ট্রেনিং এর মডিউল ঠিক করে দেন, ট্রেনিং এর কন্টেন্ট ঠিক করে দেন, মাস্টার ট্রেনার ঠিক করে দেন, এবং মাস্টার ট্রেনারের পরে অন্যান্য যারা জেলায় গিয়া ডিভিশনে গিয়া যারা ট্রেনিং দিবেন এইটা ঠিক করবেন। এটা কে ঠিক করবে? নির্বাচন কমিশন। এবং আপনি দেখেন এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, তার দায়িত্ব কি সেটা বুঝে না, এবং অন্যের দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব ভুলে যায়, অন্যের দায়িত্ব নিয়ে টানাটানি করে। নির্বাচন কমিশন, এর আগে আপনাকে বলি ছোট করে, যে নির্বাচন কমিশন সম্পর্কে যে একটা শেখ হাসিনার একটা আইন আছে, যে নির্বাচন কমিশনের যে আমাদের যে বাইরে আমাদের ভোটার তথ্য
উপাত্ত এগুলো ভোটার তালিকার তথ্য উপাত্ত সব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দিবে। আমরা বহুবার বলেছি এই সরকারকে যে আপনি শেখ হাসিনার এই যে আদেশ, যে শেখ হাসিনার যে অধ্যাদেশ আইনটা, এটা অধ্যাদেশের মাধ্যমে 5 মিনিট এটা বাতিল করা যায়, যে আমাদের যে ভোটার ডাটাবেস, এই ডাটাবেসটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন কমিশন থেকে তারা দিয়ে দিতে চায়। এইটা শেখ হাসিনা যে অর্ডারটা করেছিল, আইনটা করেছিল, এটা আজ পর্যন্ত বাতিল করে না। অথচ নির্বাচনের যে ট্রেনিং কি হবে এইটা নিয়ে তাদের আলোচনার শেষ নাই। এবং ইন্ডিয়া নিয়ে দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি তিনিও কিছু কথা বলেছেন। তো আমার কথা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, আপনি নির্বাচনের সময়সূচি ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করে নির্বাচন কমিশনকে বলেন যে তোমরা কিভাবে কি করতে চাও, আপনারা কিভাবে করতে চান, আমরা সহযোগিতা করব। নির্বাচন কমিশনের দায়িত্ব তো আপনাকে পালন করতে বলে নাই স্বরাষ্ট্র উপদেষ্টা। একদিকে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো আশাবাদ হচ্ছে, মানে সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই, বিরতির পর ফিরছি আপনার কাছে। দর্শক, মোশাররফ আহমেদ ঠাকুর যে আলোচনায় আমরা ছিলাম, এনসিপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে সংস্কার না শেষ হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না, এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যেমনটি বলেছেন যার হাতে সংসদীয় ক্ষমতা, তার হাতে বিচারালয়ের ক্ষমতা, তার হাতে নির্বাহী ক্ষমতা, এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্স ঠিক করার জন্য উচ্চকক্ষের পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। দুটি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আমি আপনার এই পয়েন্টটাতে আসার আগে আমার আগের পয়েন্টের একটু জিনিস শেষ করে আসি। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনীর কি ভূমিকা হবে। তো সেনাবাহিনীর কি ভূমিকা হবে, 60,000 সেনাবাহিনী থাকবে না 50,000 থাকবে না 70,000 থাকবে না 80,000 থাকবে না 90,000 থাকবে, আর তাদের আচরণটা আরপিওর সাথে সঙ্গতিপূর্ণ হবে কিনা, নির্বাচনী আচরণবিধির সাথে সঙ্গতিপূর্ণ হবে কিনা, নির্বাচনী আচরণবিধি কি হবে, আরপিওর সাথে সামঞ্জস্যপূর্ণ পুলিশ এবং সেনাবাহিনীর আচরণ কি হবে, এইগুলো তো ঠিক করবে নির্বাচন কমিশন। সেনা এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব কেন? আমি এই গভর্নমেন্টের একটা জিনিস দেখছি যে তার নিজের দায়িত্ব যেটা আছে সেইটা নিয়ে সে কোনো আলোচনা করছে না, সে আলোচনা করছে অন্য দায়িত্ব নিয়ে, বাইরের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে খুব আগ্রহী। এই জন্য আমি বলছি যে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেন, আর আপনার যেটুকুন কাজ আছে আপনি ওইটুকুর মধ্যে থাকেন, লিমিটেশন ক্রস করবেন না। লিমিটেশন ক্রস কেউ পছন্দ করে না, এমনকি কোরআন শরীফেও বলা হয়েছে যে সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। তো আমি দেখুন আজকে আপনি যেটা বললেন নাহিদ ইসলাম বলেন যে সংস্কার হওয়ার আগে তিনি নির্বাচন হতে দিবেন না, নির্বাচন হতে দেওয়া হবে না। এই যে দেওয়া হবে না, এটা তো একটা ফ্যাসিস্ট কথাবার্তা, এটা একটা ফ্যাসিস্ট কথাবার্তা। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে উচ্চকক্ষে আপনি নির্বাচনটা করেন, আগে নির্বাচন করেন, নির্বাচন না করে রাষ্ট্র এবং সংস্কার দুইটার সম্বন্ধে স্পষ্ট আইডিয়া বলেন। আমরা দেখুন যে বিএনপি যে টিম করে দিয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কারের জন্য, নির্বাচনী সংস্কার এবং সংবিধান সংস্কার, আমাদের কিন্তু একই টিম ডেইলি যাচ্ছে, সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দেখবেন। আর নির্বাচন কমিশনে জাতীয় কি বলে এনসিপি, নগদ চাঁদাবাজ পার্টি, গত পরশুদিন যারা ধরা পড়লো, এখন গতকাল থেকে লোকজন শুনছি যে আমাদের খুব ভালো করে বলতেছে নগদ চাঁদাবাজ পার্টি এনসিপি। তো এই এনসিপি কে সরাসরি বলতে হবে যে ওরা এক একদিন এক একজনকে পাঠায়। তো আমি আপনাকে এর আগে এখানে বলছিলাম সালাউদ্দিন আহমেদ আইনের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, লয়ার, আমলা, সংসদ সদস্য, মন্ত্রী, এই বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা আছে। ওখানে পাঠায় যে তাসনিম জারাকে, সে বড় ডাক্তার, বাট কনস্টিটিউশন সংস্কার, অন্যান্য সংস্কার এই বিষয়ে উনার কি জ্ঞান আছে, কি যে অভিজ্ঞতা আছে, কি জানাশোনা আছে আমি জানি না। তো এই জন্য জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার সম্বন্ধে তাদের আইডিয়াটা স্পষ্ট কিনা, এটি তো আমি খুব কনফিউজড, স্পষ্ট না।
বিষয় কোথাও স্পষ্ট না, শুধু এইটা না, এইটা হবে না, ওইটা হবে না। তো তুমি নিজে বলো বাবা যে এইটা আমরা করতে চাই, তার তো কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য নাই। আমার 31 দফা তো আমার 31 দফা 2-3 বছর করে এরা এই যে সবাই মিলে কাজকর্ম করে বড় বড় প্রফেসররা গবেষকরা মিলে কাজ করে 31 দফা তৈরি করেছিল। এই 31 দফার বাইরে তো এখনো যেতে পারে নাই, নতুন তো কিছু আনতে পারে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জাতীয় বিএনপি বলেছে যে নির্বাচনের পরে দরকার হলে নিম্নকক্ষ যেটা পার্লামেন্ট, আমাদের মূল পার্লামেন্ট ঠিক করবে উচ্চ কক্ষের ফরমেশনটা কি হবে। দ্যাট ক্যান বি। আপনি জনগণের উপর বিশ্বাস রাখেন, জনপ্রতিনিধিদের উপর বিশ্বাস রাখেন। জনপ্রতিনিধিরা যদি না চায় যে কার্যকর, দেখা যায় যে ওরা যদি মনে করেন যে একটা উচ্চকক্ষ কার্যকর উচ্চকক্ষ হওয়ার সম্ভাবনা এখানে নাই, হবে না, উচ্চকক্ষই হবে না। আমার মনে হয় যে সংস্কার প্রস্তাব সম্বন্ধে রাষ্ট্র এবং সংস্কার এই দুইটা রাষ্ট্র পিআর পদ্ধতির দাবি কিংবা আমরা মৌলিক সংস্কারের দাবি দেখতে পাচ্ছি, সেই দাবিকে কেন্দ্র করে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা? আমি আপনাকে বলি পিআর পদ্ধতি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের এজেন্ডার মধ্যেই ছিল না। এটা নতুন করে আনা ডক্টর ইউনূসের যে বাচ্চা বাহিনী, তারা নতুন করে একটার পর একটা নতুন করে ইস্যু তৈরি করতেছে, যেটা নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করা এবং নির্বাচন প্রক্রিয়াকে আরো দূরে ঠেলে দেওয়ার জন্য। এটা হলো মূল আইডিয়া। পিআর পদ্ধতি তো কোনো আলোচনাই ছিল না, এটা নতুন করে আনা হয়েছে কেন? তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে এখন যে এই যে নগদ চাঁদাবাজ পার্টির উৎপাতের পরে গতকাল থেকে বাংলাদেশের মানুষ চায় যে ভাই আমার এই নতুন বন্দোবস্তের তো দরকার নাই। পুরাতন বন্দোবস্তে 1000 টাকা ছিল চাঁদার পরিমাণ, এখন তো কোটি টাকা, কোটি টাকা। এবং কি পরিমাণ মব হয়েছে ধানমন্ডি, গুলশান, এগুলোতে কি পরিমাণ মবের কি পরিমাণ চাঁদা উঠেছে আপনি চিন্তা করতে পারবেন না। ধরেন এসটি ইমামের ছেলের সাথে যে মহিলার 2011 সালে ছাড়াছাড়ি হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সেই মহিলার বাড়িতে গিয়া মব সৃষ্টি করে চাঁদা দাবি করেছে। আপনি ধানমন্ডিতে এর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, হান্নান মাসুম গিয়া ছুটাই নিয়ে আসছে। তো এই নগদ চাঁদাবাজ পার্টির মূল বক্তব্যটা হচ্ছে যদি নির্বাচন প্রলম্বিত হয় তাহলে তাদের চাঁদাবাজির সময়সীমাটা আর একটু বাড়ে। তারা যে ডিসি নিয়োগে 300 কোটি টাকার বাণিজ্য হচ্ছে, ডিসি নিয়োগে এই 300 কোটি টাকার বাণিজ্য আরেকটা ডিসি নিয়োগ হলে আর 300 কোটি টাকার বাণিজ্য করতে পারবেন। আপনার তানভীর, এনসিপির তানভীর 400 কোটি টাকার বাণিজ্য করেছে, শুধুমাত্র টেক্সট বুক প্রিন্টিং থেকে 400 কোটি টাকার বাণিজ্য করেছে। নাহিদের পিএস 150 কোটি টাকার বাণিজ্য করেছে, 150 কোটি টাকা গায়েব করে দিয়েছে নগদ থেকে। তো এরা এইটা আমরা বলতে চাইতেছিলাম না যে এদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে, মানুষের আশায় বুক বেঁধেছে। আমরা যদি এই কথাগুলি বলি মানুষ হতাশ হবে। আজকে তো বলতে বাধ্য হচ্ছে। আমার মহাসচিব বলেছেন যে তিনি প্রচন্ড কষ্ট হয়ে গেছেন, ব্যথায় নীল হয়ে গেছেন যে এদের সম্বন্ধে যখন একথা শুনেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর হাসানাত আলী। এই বিষয়ে সুস্পষ্টভাবে আপনার কাছে জানতে চাই, একদিকে যখন জুলাই যোদ্ধারা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে জুলাই যোদ্ধাদের কেউ কেউ আবার আদালতের কাঠগড়ায় দাঁড়াচ্ছে চাঁদাবাজির অভিযোগে। এবং যেমনটি নিশ্চয়ই আপনি অবগত আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফেসবুক লাইভে কেঁদে জানালেন যে টেন্ডার তদবির বাণিজ্য করছে, ডিসি নিয়োগ করছে, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে এমন প্রশ্ন তুলেছেন তিনি। দেখেন, আমি নিজেও ভাবছিলাম এই কান্নার দৃশ্যটা দেখার পরে, তবে শুধু এখানে থামলেই তো হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা সততার মূর্ত প্রতীক। বহু সমালোচনা তাকে নিয়ে করা যাবে, অনেকেই করে, কিন্তু তার অসততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন এখন পর্যন্ত দেশে বিদেশে উত্থাপিত হয়েছে এমনটি আমি দেখিনি। স্যালারি অ্যাকাউন্ট ছাড়া তার কোনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি এতদিনেও। এই 53 বছরে তার দেশে বিদেশে একখণ্ড জমি পাওয়া যায়নি। যখন তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে, একইভাবেই আমি কষ্ট পাই। এনসিপির বন্ধুরা 24-এর যে ন্যায্যতার বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ তৈরি করার কথা বলে আজকে যখন তাদের নেত্রী এসে কান্নাকাটি করে যে মানি মেকিং মেশিনে তৈরি হয়েছে এই আন্দোলনগুলা, তখন নিঃসন্দেহে কষ্ট হয়। যখন দেখি যে 2 দিন আগে বাজারে সবজি বিক্রি করে তারপরে তার বাড়িতে লক্ষ টাকার ঘর ওঠে, তাদের সাথে আবার এই ছাত্র বন্ধুদের নাম উচ্চারিত হয়, কষ্ট হয়। দেখেন, কষ্ট হয় এই কারণে যে 5 তারিখ যদি না ঘটতো
তাহলে আমাদের জীবনে তো ভিন্ন রকমের চিত্র হতে পারতো জয়ী। আপনার তো জানার কথা, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হয়েছে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীরা দাঁড়িয়ে থেকেছে কথা যখন আমরা বলি, আপনার স্টুডিওর ভেতরে রাস্তার নিচে 5 তারিখ ঘটলো, আমরা শিক্ষকরা, আমার রাজনীতিবিদরা তাদের আহ্বানে সাড়া দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ আমরা লড়াই করলাম। শুধু ছাত্র বন্ধুরা রক্ত দেয়নি, শিশুরা পর্যন্ত রক্ত দিয়েছে, মা সন্তান হারিয়েছে, স্ত্রী বিধবা হয়েছে। এরকম পরিস্থিতিতে যখন আমাদের এই তরুণ প্রজন্ম যারা নতুন বন্দোবস্তের কথা বলছে, যখন তাদের বিরুদ্ধে এই অসততার অভিযোগ উত্থাপিত হয়, চাঁদাবাজির অভিযোগ উত্থাপিত হয় এবং চাঁদাবাজি করতে যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়, আমি দল হিসাবে না হলেও একজন শিক্ষক হিসাবে আমি লজ্জিত হই যে আমার সন্তানরা নতুন বন্দোবস্তের বাংলাদেশ তৈরি করার স্লোগান দিয়ে 1400 লোকের রক্তে যে রাজপথ ভিজে গেল, এখনো মায়েরা সন্তানের জন্য গভীর রাতে কেঁদে ওঠে, সেই বাংলাদেশে এই দৃশ্যগুলো দেখতে হবে কেন? আজকে রাজশাহীতে দেখছিলাম, শুধু সেই জায়গায় নয়, রাজশাহীতে আজ প্রথম আলোতে দেখছিলাম যে বিশাল বড় একটা তালিকা হয়েছে চাঁদাবাজের, সেখানে বিএনপি আছে, জামাত ইসলাম আছে, তারপর আরো কারা কারা সব আছে। তো এই অভিযোগগুলো উঠবে কেন? এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীকে একটি অনুরোধ করতে চাই, সরকারকে অনুরোধ, অনেক ভালো কাজ সরকার করছে, ঐক্যমত্য কমিশন করছে, নির্বাচন হবে ব্যবস্থা করছে, নির্বাচন কমিশনকে ঢেলে সাজাচ্ছে, অর্থনীতিটা অন্তত আর যাই হোক, যে অর্থনীতিটা একটা ঘুরে দাঁড়ানোর একটা অবস্থা চলে আসছে, পুরোটা হয়েছে জানি না, যদিও আমেরিকার সাথে শুল্ক বাণিজ্য নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছে। এরকম একটি অবস্থায় জুই আইন শৃঙ্খলা বাহিনী কেন চাঁদাবাজদেরকে শুধুমাত্র চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারছে না? এটি খুবই আনা উচিত। কে কোন দল করে তা দেখতে কালো সাদা না কি কিচ্ছু দেখার দরকার নেই, বরং প্রত্যেকটি চাঁদাবাজকে খুঁজে খুঁজে আইনের আওতায় নিয়ে আসা দরকার। 71-এর চেতনা বাস্তবায়ন করতে পারেনি, চেতনার ফেরিওয়ালা হয়ে গেছে লুটপাটের অর্থনীতি। 24-এর চেতনার কথা বলে চাঁদাবাজি করব। আবার কেউ চাঁদাবাজির সুযোগ নেবেন যারা 18টি বছর ঘরে ঘুমাতে পারলো না, পদোন্নতি পেল না, সুপারসিড হয়ে গেল, সেই সমস্ত মানুষের আত্মত্যাগের উপরে অর্জিত আজকের এই 24-এ কিছু গুটি কয়েক চাঁদাবাজ জিম্মি করবে সাধারণ মানুষদেরকে, ঘর থেকে বের হতে দেবে না, ব্যবসা করতে দেবে না। পান্থপথে দেখছিলাম ফার্নিচার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা না দেওয়াতে মামলা দেয়, মিথ্যা মামলা দেয়। আমি আইন শৃঙ্খলা বাহিনী অনুরোধ করবো, গত 18 বছরে দেখেছি মিথ্যা মামলা দেওয়া হয়রানি। আমি নিজে 5টা মামলার আসামি, ঘরে ঘুমাতে পারিনি। তা আজকে 24-এর এই বাংলাদেশে আবারও নতুন করে দেখবো যে আমার ফার্নিচার ব্যবসায়ীর নামে বিনা অপরাধে মামলা হবে। কারা সেই মামলাগুলো করে? প্রয়োজনে আইন করা উচিত যে মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত, এবং কঠিন শাস্তি হওয়া উচিত। যদি সেই আইন যদি থেকে থাকে তাহলে সেই আইন কেন কার্যকর করা যাচ্ছে না সেটিও দেখা উচিত। এটা তো হতে পারে না যে আপনি মিথ্যা মামলা দেবেন, 500 লোক, 600 লোক, 800 লোক, 1000 লোক একই চিত্রের পুনরাবৃত্তি এই বাংলাদেশে দেখবো, আর ঘন্টার পর ঘন্টা বসে আমি সংস্কারের কথা বলবো। সংস্কার তো ঘর থেকে শুরু করতে হবে। আমি পাচ্ছি না রাজপথ থেকে, আমি পান্থপথের সংস্কার করতে পারি না, আমি কারওয়ান বাজারের সংস্কার করতে পারি না, আমি রাজশাহী সাহেব বাজারের সংস্কার করতে পারি না। সংস্কারের ক্ষেত্রে কি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না? নিঃসন্দেহে ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ না হলে জুলাই সনদ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা জানি যে বলা হয়েছিল, যেমনটি আসলে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশাবাদ ব্যক্ত করেছিলেন যে জুলাই মাসেই জুলাই সনদ কার্যকর হবে। একেবারে মতপার্থক্যের কারণে কি ভেস্তে যাবে সেই সব ঐকমত্য? আমি এমনটি মনে করি না, আমি একেবারেই এমনটি মনে করি না। কারণ উচ্চকক্ষ হওয়া না হওয়াটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, একদমই গুরুত্বপূর্ণ নয়। দেখেন, 1 মিনিট পার্লামেন্ট পরিচালনা করলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। সেই বাংলাদেশের যে গত 18 বছরের লুটপাটের অর্থনীতির পরে বাংলাদেশের যে অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতি দিয়ে এই পার্লামেন্ট আরেকটি পার্লামেন্ট পরিচালনা করা, এটি ভেবে দেখা দরকার যে আদৌ আমাদের এই উচ্চকক্ষর আদৌ কোনো প্রয়োজন আছে কি না। আপনি মৌলিক সংস্কারের যে জায়গাটুকু আপনি হতে দেব না, মানি না, মানব না, এটা তো গণতন্ত্রের কোনো ভাষা হয় না। আপনি যদি আলোচনার টেবিলে সমাধান করতে চান তাহলে উইন উইন সিচুয়েশনে আপনাকে আসতে হবে। তো দেশের ভোটের বিচারে বা ভোটের সংখ্যার বিচারে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত ইসলাম, তারপরে হয়তো এনসিপি, যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেননি হয়তো ভবিষ্যতে করবেন। তবে মোটা দাগে যেহেতু অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য হয়েছে, এটি আটকিয়ে থাকবে এমনটা আমি মনে করছি না। বরং আমি অনুরোধ করব যে এই ভাষায় কথা না বলে, বরং যদি এটি সত্যি সত্যিই যদি জাতির জন্য খুবই প্রয়োজনীয় হয়,
তাহলে সেটিও সকল রাজনৈতিক দল যেভাবে 24-এর বিপ্লব করার জন্য ঐক্যবদ্ধভাবে আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় আপনারা আসলেন, সেই জায়গাতে রাজনৈতিক দলকে অনুরোধ করব যে এই ধরনের শব্দ চয়ন না করে বরং সমাধান হয় বা একটি সুষ্ঠু গঠনমূলক জায়গায় আমরা পৌঁছতে পারি, এরকম কথাবার্তা বলাই বোধহয় উত্তম। রাজনীতিতে উত্তেজনা ছড়ানো যায়, কথার ফুলসুরি ঝাড়ানো যায়, আর একজনকে গালি দেওয়া যায়, বকা দেওয়া যায়, স্লোগান দিয়ে কটূক্তি করা যায়, খুব করা যায়, কিন্তু এ দিয়ে আর যাই হোক বাংলাদেশের গণতান্ত্রিক আকাশে সুবাতাস বহানো যায় না। 18 বছর যায়নি। যদি তাই যেত তাহলে ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতায় সুবাতাস আসতো। ওই যে আমাদের নারায়ণগঞ্জে শামীম ওসমান সাহেব খেলা হবে বলে এখন সেদিন দেখলাম উনি দিল্লি এয়ারপোর্টে বিড়ি খাচ্ছে। তো এই যে অবস্থাগুলো, এই কথার ফুলঝুরি না দিয়ে বরং সত্যিকার অর্থে যে গত 18টি বছর সংবিধান স্বাধীনতার পরে বলা হলো জনগণ রাষ্ট্রের মালিক, সেই মালিকানা যে চিন্তাই হয়ে গেল, সেটা যেরকম এনসিপির হয়েছিল, সেটি আমাদের হয়েছিল, আপনার হয়েছিল, জনগণের হয়েছিল, সেই মালিকানা ফিরে দেওয়ার জন্য যে যে বিষয়গুলো ঐক্যমত্য হওয়া দরকার সেটা কি গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্বহীন বিষয় নিয়ে অপ্রত্যাশিত ঝগড়া বিবাদ কোনোভাবেই কাম্য না। মোশাররফ আহমেদ ঠাকুর, 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। 3 আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি, এমনটি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আবারও কি উত্তপ্ত হবে রাজনীতির মাঠ? না, আমি মনে করছি না, কারণ গত বছরের 2024 সালের 3 আগস্ট আপনি দেখবেন বিপ্লবীদের অবস্থা। আপনি এক একজন যখন বিপ্লবী কথাবার্তা বলে তাকে তখন জিজ্ঞেস করবেন যে ভাই 3রা আগস্ট বিকাল 2টার আগে আপনার ফেসবুকের অবস্থাটাকে একটু দেখান। কারণ 3রা আগস্ট সেনাবাহিনী যখন দরবারে তাদের ঘোষণা করে যে আমরা কোনো মরণাস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করব না, তারপরে বিপ্লবী হয়ে ওঠেন। তো গত বছর জুলাই মাসে নাহিদের যে অবস্থা ছিল 16 তারিখে, এইবার 16 তারিখে নাহিদ সেনাবাহিনীর কামানের ভিতরে বসে, সাজুয়া যানের ভিতরে বসে গোপালগঞ্জ থেকে পালাই আসতে হয়েছে। গোপালগঞ্জে নাকি তাদেরকে প্রটেকশন দেওয়ার জন্য সরকারের মাত্র 6.5 কোটি টাকা খরচ হয়েছে। এখন আবার বলে ঘরে ঘরে গোপালগঞ্জে যাব। তো কয়েক হাজার কোটি টাকার দরকার হবে, এটা ডক্টর ইউনূস আগে যেন আমাদেরকে জানান, তখন আমরা আমাদের মতামত বলবো। তারপর আরেকটা কথা বলি যে এই সরকার মনে করছে যে এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা আপদকালীন সরকার হিসেবে আমরা ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলাম। বাট এইটা অন্তহীন সময়ের সরকার নয়, এটা মানুষ এতদিনে বুঝতে পেরেছে। যার জন্য নাহিদ 3রা আগস্ট, আগামী 3rd আগস্ট ডাকলে কিছুই হবে না। এবং তারা জুলাই সনদ স্বাক্ষর করলো কিনা এত কিছু আসা যায় না, কারণ জুলাইয়ে নাহিদরা তো ইয়াতে গিয়ে এই হারুনের ভাতের হোটেলে ভাত খাইয়া এই আন্দোলন বন্ধ করে দিয়েছিল, উড্র ঘোষণা করেছিল। বাট জনগণ কি মাঠ থেকে উঠে আসছে? জনগণ মাঠ থেকে উঠে আসে নাই। জাতীয়তাবাদী ছাত্র দল এবং অন্যান্য দল এরা সবাই মাঠে ছিল এবং নাহিদদের কথাকে কেউ কর্ণপাত করে নাই। শেখ হাসিনার উৎখাত পর্যন্ত তারা মাঠে ছিল। তো এই জন্য আমি বলছি যে আমার মনে হয় যে আগামী 5ই আগস্টের মধ্যে দেশে একটা ফয়সালা হয়ে যাবে যে নির্বাচনটা কবে হচ্ছে। আমরা জাতীয় নগদ চাঁদাবাজ পার্টির যে বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, এটাতে থাকতে চাই না। বাবা আমার পুরাতন বন্দোবস্তটাই ফেরত দে। শুধুমাত্র শেখ হাসিনার যে 5ম সংশোধনী আমরা এটাকে বাতিল করেছি, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, বাংলাদেশে একটা জেনুইন নির্বাচন হওয়ার একটা বিধিবিধান ফিরে আসছে। আমরা একটা জেনুইন নির্বাচন হলে বাংলাদেশে যদি পরপর 3টা জেনুইন নির্বাচন হয়, কোনোদিন কোনো স্বৈর শাসন তৈরি হবে না। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর। ডক্টর হাসানাত আলী, নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করার ক্ষেত্রেই আপাতত কি বিতর্ক আটকে আছে? না, এগুলো সমাধান হয়ে যাবে। দেখেন, রাষ্ট্রের নির্বাহী বিভাগ যদি ক্ষমতাহীন হয়ে যায় তাহলে রাষ্ট্র পরিচালনা করা কিন্তু খুবই ডিফিকাল্ট। যে রাষ্ট্রের ক্ষমতায় একটি দল, কিন্তু সেই রাষ্ট্রের যে প্রধান যে অর্গানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো যদি প্রধান যদি নিয়োগ হয় অন্যের ইশারায় বা পেছনের কোনো একটি শক্তি যে আপনার চিন্তা চেতনার সাথে বা আপনার দলীয় আদর্শের সাথে একমত পোষণ করে না, তাহলে তাদেরকে দিয়ে কাজ করানো কিন্তু সমন্বয়হীনতা হবে। এবং এই সমন্বয়হীনতা রাষ্ট্রের কল্যাণে কাজে আসবে না, বরং রাষ্ট্রের অকল্যাণ হওয়ার ক্ষেত্রে বা সিদ্ধান্তহীনতার
দুজনকে ক্ষেত্রে অসংখ্য বড় ধন্যবাদ ধরনের জানাচ্ছি আমরা আমাদের মানে আয়োজনের ভূমিকা একেবারে রাখতে পারে। শেষ পর্যায়ে। দর্শক, শেষ করছি দেশপ্রত্যেকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।